নমস্কার। ঘুম আসার গল্পে আজকে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প বুদ্ধিরাম। শুনতে থাকুন। বুদ্ধিরাম। বুদ্ধিরাম শিশিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। লেবেলের ছাপা অক্ষর সবই খুব তেজালো। ইহা নিয়মিত সেবন করিলে কৃমিনাশ, অম্ল, পিত্ত, অজীর্ণতা রোগের নিবারণ অবশ্যম্ভাবী। অতিশয় বলকারক টনিক বিশেষ। স্নায়বিক দুর্বলতা, ধাতু দৌর্বল্য, অনিদ্রা রোগেরও পরম ঔষধ। বড় বড় ডাক্তার ও কবিরাজেরা ইহা উচ্চ প্রশংসা করিয়াছেন। ছাপা অক্ষরের প্রতি বুদ্ধিরামের খুব দুর্বলতা। ছাপা অক্ষরে যা বেরোয় তা সবটাই তার বিশ্বাস করতে ইচ্ছে করে। আদুরি অবশ্য অন্য ধাতের, বুদ্ধিরামের সঙ্গে তার মেলে না। বুদ্ধিরাম যা ভাবে, বুদ্ধিরামের যা ইচ্ছে হয়, আদুরির ঠিকটা উল্টোটা হয়। বুদ্ধিরাম যদি নরম সরম মানুষ, তো আদুরি হলো রণচণ্ডী। বুদ্ধিরাম যদি নাস্তিক, তাহলে আদুরি হলো ঘোর আস্তিক। বুদ্ধিরামকে যদি কালো বলতে হয়, তো আদুরিকে তো ফর্সা হতেই হবে। বিধাতা যদি কেউ থেকে থাকে, দুজনকে এমন আলাদা মাল মশলা দিয়ে গড়েছেন যে সে আর কহতব্য নয়। আর সেই জন্যেই এ জন্মে দুজনের মিল আর হলো না। বলা ভালো, হতে হতেও হলো না। এখন যদি বুদ্ধিরামের 32-33, তো আদুরির 27-28 চলছে। দুজনের কথাবার্তা নেই, দেখাশোনাও একরকমের কালে ভদ্রে। মুখোমুখি যদিও বা হয়, চোখাচোখি হওয়ার জো নেই। আদুরি আজকাল বুদ্ধিরামের দিকে তাকায়ও না। কিন্তু বুদ্ধিরাম লোক ভালো, লোকে জানে, সে নিজেও জানে। বুদ্ধিরাম আগাপাশতলা নিজেকে নিরিখ করে দেখেছে। হ্যাঁ, সে লোক খারাপ নয়। মাঝে মাঝে বুদ্ধির দোষে দু একটা উল্টোপাল্টা করে ফেললেও তাকে খারাপ লোক মোটেই বলা যাবে না। খারাপই যদি হবে, তবে 7 মাইল পথ সাইকেলে ঠেঙিয়ে চকবেড়ের হাটে কখনো আসে মন্মথ সেন শর্মার পিত্তর আয়ুর্বেদিক টনিক হার্বাল কিনতে? মাত্র মাস 4 আগে প্লুরেসিতে ভুগে উঠল বুদ্ধিরাম। এখনও শরীর তেমন জুতের নয়। কাকের মুখে কথাটা শোনা গিয়েছিল, আদুরির নাকি আজকাল খুব অম্বল হয়। তাই এরকম তো কত মেয়েরই হয়, তাতে কার মাথা ব্যথা? বুদ্ধিরাম মানুষ ভালো বলেই না খোঁজ খবর লোক করতে লাগলো। তেজেনের কাছে শুনল হার্বাল খেয়ে তার পিসির অম্বলের ব্যথা সেরে গেছে। কথাটা মানিক মণ্ডলের কাছেও শোনা। হ্যাঁ, হার্বাল জব্বর ওষুধ বটে। 3 শিশি খেতে না খেতেই তার বউ চাঙ্গা হয়ে উঠেছে। আর একদিন পরিতোষও কথায় কথায় বলছিল হার্বাল একেবারে অম্বলের জম, তবে পাওয়া শক্ত। মন্থন কবিরাজ সেই শিবপুরের লোক, 80-র ওপর বয়স। বেশি পারেও না তৈরি করতে, কয়েক বোতল করে করে ছাড়ে। দারুণ চাহিদা। চকবেড়ের হাটে একজন লোক নিয়ে আসে বেচতে। খবর পেয়ে আজ মঙ্গলবারে স্কুলের শেষের 2টো ক্লাস অন্যের ঘাড়ে গছিয়ে সাইকেল মেরে ছুটে এসেছে এত দূর। অশ্বত্থ গাছের গোড়ায় আধবুড়ো খিটখিটে চেহারার একটা লোক ময়লা চাদর পেতে কয়েকটা বিবর্ণ ধুলোটে শিশি সাজিয়ে বসেছিল। ভারী বিরস মুখ। বুদ্ধিরাম জিজ্ঞেস করল, হার্বাল আছে? লোকটা মুখ তুলে গম্ভীর গলায় বলল, আছে, 17 টাকা। 17 টাকা শুনে বুদ্ধিরাম একটু বিচলিত হলো। 2 শিশি কেনার ইচ্ছে ছিল, কিন্তু কুড়িয়ে বাড়িয়েও পকেট থেকে 28 টাকার বেশি বেরোলো না। আচ্ছা, 2 শিশি নিলে কনসেশন হয় না? লোকটা এমন তুচ্ছ তাচ্ছিল্যে চোখ তাকালো যেন মরা ইঁদুর দেখেছে। মুখটা অন্য ধারে ফিরিয়ে নিয়ে বলল, পাচ্ছেন যে এই ঢের। মন্থন কবিরাজের আয়ু ফুরোলো বলে, তারপর হার্বালও হাওয়া। মাথা খুঁড়ে মরলেও পাওয়া যাবে না। একটা শিশি কিনে বুদ্ধিরাম বলল, সামনের মঙ্গলবার যদি আসি পাবো তো? বলা যাচ্ছে না। কথাটা যাই হোক, সেটা বলার একটা রংঢং আছে তো। লোকটা এমনভাবে বলা যাচ্ছে না বলল, তা যেন আতে লাগে। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করাটাই যেন বাহাদুরি। বেচিস তো বাবু কবিরেজি ওষুধ, তাও আবার গাছতলায় বসে, অত দেমাক কিসের? শিশিটা নিয়ে বুদ্ধিরাম হাটে একটু ঘুরে বেড়ালো। চকবেড়ের হাট বেশ বড়, বেশ গিজগিজে ভিড়ও হয়েছে। চেনা মুখ নজরে পড়বেই। আশপাশের 5-7 গায়ের লোক তো আসেই।
বুদ্ধিরামের এখনও চেনা লোকের সাথে জুটতে ভাল লাগছে না। মাঝে মাঝে তার একটু একা বোকা থাকতে বড় ভালো লাগে। জিলিপি ভাজার মাঠে মাতলা গন্ধ আসছে। ভজার দোকানে জিলিপি বিখ্যাত। শুধু জিলিপি বেচেই ভজা 7 পুকুরে 30 বিঘে ধান জমি, পাকা বাড়ি সব করে ফেলেছে। কিনেছে 3টে পাঞ্জাবি গাই, ডিজেল পাম্প সেট আর ট্রাক্টরও। ছেঁড়া গেঞ্জি আর হেঁটো ধুতি পরে এমন ভাবখানা করে থাকে যেন তার নুন আনতে পান্তা ফুরোয়। আজও ভজার সেই বেশ। নারকোলের মালার ফুটো দিয়ে পাকা হাতে খামি ফেলছে ফুটন্ত তেলে। 4টে ছোকরা রসের গামলা থেকে টাটকা জিলিপি শালপাতায় ঠোঙায় বেচতে হিমশিম খেয়ে যাচ্ছে। রাজ্যের মানুষ মাছির মতন ভনভন করছে দোকানের সামনে। বুদ্ধিরাম কাণ্ডটা দেখল খানিক দাঁড়িয়ে। ডান হাতে বাঁ হাতে পয়সা আসছে জোর। ক্যাশ বাক্সটা বন্ধ করার সময় নেই। আর তার ভিতরে টাকা পয়সা এমন গিজগিজ করছে যে চোখ কচকচ করে। টাকা পয়সার ভাবনা বুদ্ধিরাম বিশেষভাবে না বটে, কিন্তু একসঙ্গে অতগুলো টাকা দেখলে বুকের ভিতরটায় কেমন একটা করে। বুদ্ধিরাম বেঞ্চে একটু জায়গা খুঁজল। ঠাসাঠাসি গাদাগাদির লোক, সকলেই জিলিপিতে মজে আছে। এমন খাচ্ছে যেন এই শেষ খাওয়া। ভোমা ভোমা নীল মাছি ওড়াউড়ি করছে বিস্তর। ভিতর ভাগে 3খানা বেঞ্চের একটা থেকে 2জন উঠে যেতেই বুদ্ধিরাম গিয়ে বসে পড়ল। এখনও আশ্বিনের শেষে তেমন শীত ভাব নেই। দুপুরবেলাটায় গরম হয়। উনুনের তাপ আর কাঠের ধোঁয়ায় চালাঘরের ভেতরটা রীতিমতো তেতে আছে। বুদ্ধিরাম বসেই ঘামতে লাগলো। পাশের লোকটা এখনও জিলিপি পায়নি, বৃথা হাঁকডাক করছে। বলি, ও ভজাদা, আধ ঘন্টা তো হয়ে গেল, হাঁ করে বসে আছি, দেবে তো? দিচ্ছি বাপু দিচ্ছি, 10খানা তো হাত নয়। আর আমাদেরই বুঝি মেলা ফালতু সময় আছে হাতে? এই চড়াটা হলেই দিচ্ছি গো। লোকটা ফস করে বুদ্ধিরামের হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে দেখল। তারপর মাতব্বরের মতো বলল, হার বল, মন্থন কবিরাজের ওষুধ? দূর দূর, ও কোনো কাজের নয়, 3 শিশি খেয়েছি। বুদ্ধিরাম তার হাত থেকে বোতলটা ফের নিয়ে বলল, তা বেশ, কাজ হয় না তো হয় না। লোকটা ভারী কড়া চোখে বুদ্ধিরামকে একটু চেয়ে দেখল। জিলিপি এসে পড়ায় আর কিছু বলতে পারল না। মুখ তো মাত্র একটা, একসঙ্গে 2টো কাজ করা যায় না। তার ওপর ভজার জিলিপি মুখকে ভারী অসুস্থ করে দেয়। এক কথা বলাই যায় না। বুদ্ধিরামকে লোকে বলে ভাবের লোক। কথাটা মিথ্যেও নয়। বুদ্ধিরাম বড় ভাবতে ভালোবাসে। ভাবতে ভাবতে তার মাথাটা যে কাহা কাহা মুলুক তাকে নিয়ে যায়, কত আজগুবি জিনিস দেখায়, তার কোনো ঠিক ঠিকানা নেই। বুদ্ধিরাম ভজার জিলিপির দোকানে বসে বসে ভাবতে লাগলো, এই যে ভজা বাঁ হাতে ডান হাতে হরির লুটের মতো পয়সা কামাচ্ছে, এতে হচ্ছেটা কি? এত জমি জিরেত, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি এসব ছেড়ে একদিন ফুটুস করে চোখ উল্টাতে হবে। তখন ভজার ছেলেরা কেউ জিলিপির প্যাঁচ কষতে আসবে না। ভাগ বাটোয়ারা নিয়ে লাঠালাঠি মারামারি করে ভাগ ভিন্ন হবে। ভজা কি আর তা জানে না? তবু খেয়ে না খেয়ে মেলায় মেলায় রোদ জল মাথায় করে চালা বেঁধে কেবল জিলিপি খেলিয়ে যাচ্ছে। টাকার নেশায় পেয়েছে লোকটাকে। বসে থাকতে থাকতে বুদ্ধিরামের পালা এসে গেল অবশেষে। ঠোঙায় 8খানা রসে মাখা গরম জিলিপি। আহা, এইরকম 1 ঠোঙা যদি আদুরির হাতেও গরমাগরম পৌঁছে দেওয়া যেত! প্রথম জিলিপিটা দাঁতে কাটতেই টপ টপ করে অসাবধানে 2 ফোঁটা রস পড়ে গেল টেরিকটের পাঞ্জাবিতে। বড় স্বাদের পাঞ্জাবি, ঘি রঙের, গলায় আর পুটে চিকনের কাজ করা। বুদ্ধিরাম রুমালে মুছে নিল রসটা। মনটা খুঁতখুত করতে লাগলো। একেবারে নতুন পাঞ্জাবি। কাঁচি ধুতির ওপর এটা পরে আদুরির বাড়ির সামনে খুব কয়েকটা চক্কর দিয়েছিল সাইকেলে। আদুরি অবশ্য বেরোয়নি, কিন্তু বুদ্ধিরামের ধারণা যে আদুরি তাকে আড়াল থেকে ঠিকই দেখে। জিলিপির দাম দিয়ে বুদ্ধিরাম উঠে পড়ল। সামনেই পানের দোকান। সে পান সিগারেট খায় না। দোকানের সামনে দাঁড়িয়ে তেড়া বেঁকা আয়নায় নিজেকে একটু দেখে নিল। না, বুদ্ধিরাম দেখতে খারাপ নয়, রংটা যা একটু ময়লা, কিন্তু মুখ চোখ বেশ কাটা কাটা। নিজেকে দেখে সে একটু খুশিই হলো। রুমাল দিয়ে মুখের ঘামটা মুছে নিল। একটা দোকানে 50 পয়সার করারে সাইকেল জমা দিয়েছিল। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। চারিদিকে উধাও মাঠ ঘাট, ধান ক্ষেত, আকাশটা কি বিশাল! বাঁশবনের পেছনে সূর্য ঢলে গেছে, ফুরফুরে হাওয়া। বুদ্ধিরাম ধান খেতে নেমে পড়ল। চওড়া আল, খানিক দূর গিয়ে রাস্তা।
ধান ক্ষেতের ভিতরে নেমে বুদ্ধিরামের মনটা আবার কেমন যেন হয়ে গেল। আদুরি কি ওষুধটা খাবে? এমনিতেই মেয়েরা ওষুধ খেতে চায় না, তার ওপরে বুদ্ধিরামের পাঠানো ওষুধ। আদুরি বোধহয় ছোবেও না। এত পরিশ্রম বৃথাই যাবে। তা যাক, বুদ্ধিরামের কাজ বুদ্ধিরাম করে যাবে। পুজোয় একটা শাড়ি পাঠিয়েছিল বুদ্ধিরাম। বুদ্ধিরামের বোন রসকলি গিয়ে দিয়ে এসেছিল। হাত বাড়িয়ে নেয়ও নি। বিরস মুখে নাকি জিজ্ঞেস করেছিল, কে পাঠিয়েছে রে? রসকলি বোকা গোছের মেয়ে, ভয়ে বয়ে শেখানো কথা বলেছিল, মা পাঠালো। তোর মা আমাকে শাড়ি পাঠাবে কেন? তা জানি না, এটা পরে অষ্টমীর পুজোর অঞ্জলি দিও। শাড়িটা ভালোই, কালু তাঁতির ঘর থেকে কেনা, লাল জমির ওপরে ঢাকাই বুটি। শাড়িটার দিকে তাকায়ও নি আদুরি, শুধু দয়া করে বলেছিল, ওখানে কোথাও রেখে যা। সেই শাড়ি আজ অবধি পরেনি আদুরি। নজর রেখে দিয়েছে বুদ্ধিরাম, খোঁজ খবরও নিয়েছে, শাড়িটা পরেনি। তবে নিয়েছে, ফিরিয়ে দেয়নি, এটাই যা লাভ হয়েছিল বুদ্ধিরামের। তারপর একদিন হঠাৎ নজরে পড়ল সেই শাড়িটা পরে রসকলি ঘুরে বেড়াচ্ছে। শাড়িটা কোথায় পেলি? ভয় ভয় রসকলি বলল, আদুরি দিদি দিল। দিল বলে নিলি? তা কী করব? বুদ্ধিরাম আর কিছু বলেনি, রাগটা গিলে ফেলেছিল। মনটা বড্ড উচাটন করছিল সেদিন অপমানে। দোষঘাট মানুষের কি হয় না? তখনের বুদ্ধিরাম তো আর এই বুদ্ধিরাম ছিল না। আজকের এক গেঁয়ো স্কুলের মাস্টার বুদ্ধিরামকে দেখে কে বিশ্বাস করবে যে স্কুলে সে ছিল ফার্স্ট বয়, পাশটাও করেছিল জব্বর, 2টো লেটার নিয়ে। বিয়ের কথাটা তখনই ওঠে, বুদ্ধিরাম যখন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউকেটা হওয়ার স্বপ্ন দেখছে। বুড়ি ঠাকুমা তখন এতটা বুড়ো হয়নি। একদিন আদুরিকে একেবারে কোণে সাজিয়ে নিয়ে এসে বলল, দেখ তো ভাই, পছন্দ হলে দেখে রাখি, পাশ টাশ করে থিতু হলে মালা বদল করিয়ে দেব। আদুরি অপছন্দের মেয়ে নয়, ফর্সা তো বটেই, মুখ চোখ রীতিমতো ভালো, কিন্তু গায়ের মেয়ে, নিত্যি দেখাশোনা হয়, যাকে বলে ঘরকা মুরগি। তাই বুদ্ধিরাম ঠোঁট বেঁকিয়ে বলেছিল, হাহ, এর চেয়ে গলায় দড়ি দেওয়া ভালো। কেন রে, মেয়েটা কি খারাপ? দেখ তো কেমন মুখ চোখ, কেমন ফর্সা। 7 জন্ম বিয়ে না করলেও ও মেয়ে আমার চলবে না। যাও তো ঠাকুমা, সং বন্ধ করো। একেবারে মুখের ওপর থাবড়া মারা যাকে বলে। আদুরির খুব অপমান হয়েছিল। তার তখন 12 বছর বয়স, এক ছুটে পালিয়ে গেল, আর কোনো দিনও এলো না। খুব নাকি গড়াগড়ি খেয়ে কেঁদেছিল মেয়েটা, দিন 3 ভালো করে খায় দেয়নি। বুদ্ধিরামে তখন এসব দিকে মাথা দেওয়ার সময় নেই। 14 মাইল দূরের মহকুমা শহরের কলেজে যেতে হয়, নতুন বন্ধুবান্ধব, নতুন রকমের জীবন। সেখানে কে একটা গেঁয়ো মেয়েকে নিয়ে ভাববার মতো মেজাজটাই তার নেই। আরও একটা ঘটনা ঘটেছিল। বুদ্ধিরামের সঙ্গে মেলা মেয়ে পড়ত। তাদের একজন ছিল হেনা। দেখতে শুনতে ভালো তো বটেই, তার কথাবার্তা চাউনি টাউনিও ছিল ভারী ভালো। কথাবার্তা বলতো টকাস টকাস। বুদ্ধিরাম ছাত্র ভালো, সুতরাং হেনা তার দিকে একটু ঢলল। বছর 1.5 হেনার সঙ্গে বেশ মাখামাখি হয়েছিল বুদ্ধিরামের। তবে সেটাকে ভাব ভালোবাসা বলা যাবে কি না তা নিয়ে বুদ্ধিরামের আজও সংশয় আছে। তবে হেনা আর যাই করুক, বুদ্ধিরামের লেখাপড়ার 12টা বাজালো। কলেজের প্রথম ধাপটা ডিঙোতেই দম ফুরিয়ে গেল বুদ্ধিরামের। ডিঙোলো ঘোড়ার মতো। কিন্তু হেনা দিব্যি ভালো পাস টাস করে কলকাতায় ডাক্তারি পড়তে চলে গেল। বুদ্ধিরামের পতনের সেই শুরু। বিএসসি পাশ করলো অনার্স ছাড়া। বাবা ডেকে বলল, পড়াশুনো তো আর উন্নতি হলো না তেমন, তা গেঁয়ো ছেলের এর চেয়ে বেশি কী বা হওয়ার কথা। বুদ্ধিরাম সেই গাঁয়ের ছেলে গাঁয়েই ফিরে এলো। ডাক্তার ইঞ্জিনিয়ার তার আর হওয়া হলো না। পাশের গাঁ বিষ্টুপুরের মস্ত স্কুলে তখন সায়েন্সের মাস্টার খোঁজা হচ্ছে। বুদ্ধিরামকে তারা লুফে নিল। বুদ্ধিরামের মনের অবস্থা তখন সাংঘাতিক। রাগে দুঃখে দিনরাত সে ভেতরে ভেতরে জলে আর পড়ে। লেখাপড়ায় একটা মারকাটারি কিছু করে বিজয় গর্বে গায়ে ফিরে আসবে, সে এই তো জানত। আর সেই জায়গায় ঢিকিয়ে ঢিকিয়ে মোটে বিএসসি। বুদ্ধিরাম কিছুদিন অপমানে বিড়বিড় করে ঘুরে বেড়াতো পাগলের মতন। দাড়ি রাখত, আনমোনা থাকতো, পোশাক আশাকের কোনো ঠিক ছিল না। আত্মহত্যা করতে রেল রাস্তায় গিয়েছিল 3 বার। ঠিক সেই সময় যেন সাহসে তার গুলোয়নি। তারপর একদিন একটা ঘটনা ঘটল।
এমনি দেখতে গেলে কিছুই না, কিন্তু তার মধ্যেই বুদ্ধিরামের জীবনটা এক মোড় ঘুরল। আমবাগানের ভিতর দিয়ে বিশু আর বুদ্ধি জিতেন পাড়ুইয়ের বাড়ি যাচ্ছিল মিটিং করতে। জিতেন সেবার ইউনিয়ন বোর্ডের ইলেকশনে নেমেছে। জিতেনকে জেতানোর খুব জোর চলছে। বুদ্ধিরাম তখন যা হোক একটা কিছু নিয়ে মেতে থাকার জন্য ব্যস্ত। জীবনের হাহাকার আর ব্যর্থতা ভুলে মাথাটাকে কোনো রকমে ভূতের জিম্মায় না দিলেই হয়, নইলে জিতেনের সিলেকশন নিয়ে বুদ্ধিরামের কেনই বা মাথা ব্যথা হবে। আমবাগানে শরৎকালের একটা সোনালি রূপালি রোদের চিরকাটানি আলো ছায়া। সন্ধেবেলাটা ভারী পরিষ্কার বাতাস ছিল সেদিন। ঘাসের শিশির তখনও সবটা শুকোয়নি। উল্টো দিক থেকে একটা ছিপছিপে মেয়ে হেঁটে আসছিল, একা, নতমুখী। তার চুল কিছু অগোছালো এলো খোপায় বাঁধা, আঁচলটা ঘুরিয়ে শরীর ঢেকেছে। দেখে কেমন যেন মনটা ভিজে গেল বুদ্ধিরামের। কে রে মেয়েটা? দূর শালা, চিনিস না? ও তো আদুরি। আদুরি? বুদ্ধিরাম এত অবাক হলো যে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো হাঁ হয়ে। এক গায়ে বাস হলেও আদুরির সঙ্গে তার দীর্ঘকাল দেখা হয়নি। কারো দিকে তাকায়ও না বুদ্ধিরাম। সেই আদুরি? কি আদুরি? আদুরি মাথা নিচু করে রেখেই তাদের পেরিয়ে চলে গেল, ভ্রুক্ষেপও করল না। আর সেই ঘটনাটা সারাদিন বুদ্ধিরামের মগজে একটা ভূত হয়ে ঢুকে থাকলো। বাড়ি ফিরে এসে ঠাকুমাকে ধরল। শোনো ঠাকুমা, একটা কথা আছে। কী কথা? সে যে আদুরি মনে আছে? আদুরিকে মনে থাকবে না কেন? ওকেই বিয়ে করব বলে দাও। ঠাকুমা তার মাথায় পিঠে হাত টাত বুলিয়ে বলল, বড্ড দেরি করে ফেললি ভাই। আদুরির তো শুনছি বিয়ে ঠিক হয়ে গেছে, হরিপুরের চন্দ্রনাথ মল্লিকের ছেলে পরেশের সঙ্গে। বুদ্ধিরাম এমন তাজ্জব কথা জীবনে শোনেনি। আদুরির বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলে তো খুব মুশকিল হবে বুদ্ধিরামের। সে সেদিনই গোপনে তার দু একজন বিশ্বস্ত বন্ধুর সঙ্গে পরামর্শে বসে গেল। কেউ বলল, বিয়েটা না ভাঙতে পারলে তোর আশা নেই। ভাঙতে হলে সবচেয়ে ভালো উপায় হলো চন্দ্রনাথ মল্লিককে একখানা বেনামা চিঠি লেখা। তো তাই হলো। কেষ্ট নানা ছাদে লিখতে পারে, তার সাইনবোর্ডের দোকান আছে। চিঠিটা সেই লিখে দিল। দিন 7 বাদে শোনা গেল বিয়ে ভেঙে গেছে। বুদ্ধিরাম ভেবেছিল এবার জলের মতন কাজটা হয়ে যাবে। সে গিয়ে ফের ঠাকুমাকে ধরল। শুনছি আদুরের বিয়েটা ভেঙে গেছে ঠাকুমা, তা আমি রাজি আছি বিয়ে করতে। ঠাকুমা গেল প্রস্তাব নিয়ে। বুদ্ধিরাম নিশ্চিন্তে ছিল। এরকম প্রস্তাব তো মেয়ের বাড়ির পক্ষে স্বপ্নের অগোচর। কিন্তু সন্ধেবেলা ঠাকুমা বিরস মুখে ফিরে বলল, মেয়েটার মাথায় ভূত আছে। কেন গো ঠাকুমা? মুখের ওপরে বলল, ও ছেলেকে বিয়ে করাচ্ছে, গলায় দড়ি দেওয়া ভালো। বুদ্ধিরাম এক কথায় এমন হতবুদ্ধি হয়ে পড়ল যে বলার নয়। বলল এরকম? এত বুকের পাটা? সেই রাতে বুদ্ধিরাম ঘুমোতে পারল না। কেবল ঘর বার করলো, 10 বার জল খেলো, ঘন ঘন পেচ্ছাপ করলো। মাথার চুল মুঠো করে ঘরে বসে রইল। রাগে, ক্ষোভে, অপমানে তার মাথাটাই গেল গুলিয়ে। ভোরের দিকে সে একটু ঝিমোতে ভাবল, বহুত আচ্ছা, এই রকমের তেজি মেয়েই তো আমার চাই। গেয়েও মেয়েগুলো কেন যেরকম ভেজানো ন্যাতার মতো, কারো ব্যক্তিত্ব বলে কিছু নেই। আদুরির আছে, এটা তো খুব ভালো খবর। সকালবেলায় সে একখানা পেল্লায় 7 পৃষ্ঠার চিঠি লিখে ফেলল আদুরিকে। মেলা ভালো ভালো শব্দ লিখত তার মধ্যে, অন্তত গোটা 5 কোটেশান ছিল। সর্বশেষে লিখল, তোমাকে ছাড়া আমার জীবন বৃথা। রসকলির হাত দিয়ে চিঠিটা পাঠিয়ে সে ঘরে পায়চারি করতে লাগলো তীব্র উত্তেজনায়। আজ অবধি সে কোনো মেয়েকে প্রেমপত্র লেখেনি, এই প্রথম। রসকলি ঘণ্টাখানেক পর ফিরে এলো। ও দাদা, চিঠিটা যে না পড়েই ছিঁড়ে ফেলল গো। চুপ, চেঁচাস না। কিছু বলল না? কি বলবে? শুধু জিজ্ঞেস করলো চিঠিটা কে দিয়েছে। তোমার কথা বলতেই খামশুদ্ধ চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। বোনের কাছে ভারী অপদস্থ হয়ে পড়ল বুদ্ধিরাম। তবে রসকলি হাবাগোবা বলে রক্ষে। বুদ্ধিরাম বলল, কাউকে কিছু বলিস না, ভালো একটা জামা কিনে দেবো ক্ষণ। তখন অপমানে লাঞ্ছনায় বুদ্ধিরামের পায়ের তলায় মাটি নেই। সারা দিনটা তার কাটল এক ঘোরের মধ্যে। কিন্তু 2 দিন বাদে সে বুঝতে পারল, আদুরি যত কঠিনই হোক, তাকে জয় করতে না পারলে তার জীবনটাই বৃথা।
তবে বুদ্ধিরাম আর বোকার মতো চিঠি চাপাটি চালাচালিতে গেল না। আদুরির ধাঁচটা বুঝবার চেষ্টা করতে লাগলো সে। গাঁয়ের মেয়ে, সুতরাং তাদের বাড়ির সকলের সঙ্গেই আজন্ম চেনা জানা বুদ্ধিরামের। তবে সে দেমাক বসে কারো বাড়িতেই তেমন যেত টেত না। ঘটনার পর দিন কয়েক আদুরিদের বাড়িতে হানা দিতে লাগলো সে। আদুরির কাকা জ্যাঠা মিলে মস্ত সংসার, বড় গেরস্ত তারা। 3-4খানা উঠোন, 20-25টা ঘর, সারাদিন ক্যাচম্যাচ লেগেই আছে। বুদ্ধিরাম গিয়ে যে খুব সুবিধে করতে পারলো তা নয়। বাইরের ঘরের দাওয়ায় বসে হয়তো কখনো আদুরির কেশোদাদুর সঙ্গে খানিক কথা কয়ে চলে এলো। না হয় কোনো একদিন আদুরির জ্যাঠা হারুবাবুর কিছু উপদেশ শুনে আসতে হলো। চা বিস্কুটও যে জোটেনি তা নয়। সে গাঁয়ের ভালো ছেলে, খাতির একটু লোকে করেই, কিন্তু যে উদ্দেশ্যে যাওয়া সেদিকে কিছুই এগোলো না। কিছুদিন পরে সে বুঝলো এইভাবে আদুরির কাছে এগোনো যাওয়া যাবে না, মহিলা মহলে ঢুকতে হবে। তাতেও বাধা ছিল না, আদুরিদের অন্দরমহলে ঢুকতে পারে সে। আদুরির এক বৌদি হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, হ্যাঁ গো বুদ্ধি ঠাকুরপো, কোনো কালে তো তোমাকে এই বাড়িতে দেখিনি। তোমার মতলবখানা কি খুলে বলো তো? আমার তো বাপু তোমার মুখ চোখ ভালো ঠেকছে না। এক কথায় এক দফা অপমান বোধ করলো বুদ্ধিরাম। সে পুরুষ মানুষ, কোন লজ্জায় মা মাসি বৌদি শ্রেণীর মেয়েদের সঙ্গে বসে গল্প করে। সুতরাং বুদ্ধিরামকে জাল গোটাতে হলো। তারপরই আবার বিপদ। আদুরির ফের সম্বন্ধ এলো। চেহারাখানা ভালো, কিছু লেখাপড়াও জানে, সুতরাং আদুরিকে যে দেখে সেই পছন্দ করে চলে যায়। দ্বিতীয় পাত্রপক্ষকেও বেনামা চিঠি দিতে হলো। ভেঙেও গেল বিয়ে, কিন্তু তাতে বুদ্ধিরামের যে কাজ খুব এগোলো তাও নয়, বরং উল্টে একটা বিপদ দেখা দিল। কেউ যে বেনামা চিঠি দিয়ে আদুরির বিয়ে ভাঙছে এটা বেশ চাউর হয়ে গেল। লোকটা কে তার খোঁজাখুঁজিও শুরু হলো। তৃতীয়বার যখন আদুরিকে পছন্দ করে গেল, আর পাত্রপক্ষ তখন আদুরির বাপ জ্যাঠা পাত্রপক্ষকে বলেই দিল বেনামা চিঠি যেতে পারে, আমল দেবেন না, কোনো বদমাশ লোক করছে এই কাজ। খুবই ভয়ে রইল বুদ্ধিরাম। কেউ ভরসা দিয়ে বলল, আরে ঘাবড়াচ্ছিস কেন, এমন কলঙ্কের কথা লিখে দেব যে পাত্রপক্ষ আঁতকে উঠবে। কিন্তু এই তৃতীয়বার বুদ্ধিরাম ধরা পড়ে গেল। আদুরির 7-7টা গুন্ডা ভাই একদিন বাদাম তলায় চড়াও হলো তার ওপর। সতীশটা মহাসণ্ডা সেই সাইকেল থেকে টেনে নামালো বুদ্ধিরামকে। বলি, তোর ব্যাপারটা কি? কিসের ব্যাপার? ন্যাকা, আদুরির বিয়ে ভাঙতে চিঠি দেয় কে? আমি না। তুই ছাড়া আর কে দেবে? আমার কি স্বার্থ? মেজ বৌদি বলছিল তুই নাকি আমাদের বাড়িতে ঘুরঘুর করতিস। বুদ্ধিরাম বুদ্ধি হারিয়ে ফেলছিল। সত্য গোপন করার অভ্যেস তার নেই, গুছিয়ে মিথ্যে কথা বলাও তার আসে না। সে আমতা আমতা করতে লাগলো। সতীশ অবশ্য মারধর করল না, বলল, যদি আদুরিকে বিয়ে করতে চাস তো সে কথা বললেই হয়। গায়ে তোর মতো ছেলে কটা, আর যদি নিতান্তই বদমাইশির জন্য করে থাকিস তাহলে না। বুদ্ধিরাম কেঁদে ফেলেছিল। একটু সামলে নিয়ে বলল, বিয়ে করতে চাই। সাবাস বলে পিঠ চাপড়ে দিল সতীশ। বলল, এ কথাটা ঘুরিয়ে নাক দেখানোর মতো হলো, আগে বললেই তো ব্যবস্থা করা যেত। কিন্তু ব্যবস্থা হলো না। পরদিনই সতীশ এসে তাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মুশকিল কি হয়েছে জানিস? তোর ওপর আদুরি মহা খাপ্পা। কি করেছিলি বলতো? সব শুনে টুনে সতীশ বলল, আচ্ছা চুপচাপ থাক, দেখি কি করা যায়। বলা পর্যন্তই সতীশ কিছুই করতে পারেনি, চিড়ে ভেজেনি। কিন্তু এরপর থেকে আদুরির আর সম্বন্ধ আসতো না। এলেও আদুরি বেঁকে বসত। এসবই 7-8 বছর আগেকার কথা। এই 7-8 বছরে বুদ্ধিরাম আড়াল থেকে আদুরির উদ্দেশ্যে তার সমস্ত অস্ত্রশস্ত্র প্রয়োগ করেছে। প্রতিবার পুজোয় শাড়ি পাঠায়, টুকটাক উপহার পাঠায়, কোনোটাই আদুরি নেয় না। নিলেও ফেলে টেলে দেয় বা অন্য কাউকে দান করে। কিন্তু বয়স তো বসে নেই। আদুরির বিয়ের বয়স পার হতে চলল। বুদ্ধিরামও 30 পেরিয়েছে। কোনো দিকেই কিছু এগোলো না। আদুরির কপাট বজ্র আঁটুনিতেই বন্ধই রইল। ধান ক্ষেতের ভিতর দিয়ে সাইকেল ঠেলে নিয়ে যেতে যেতে এসব কথাই ভাবছিল বুদ্ধিরাম। বড় রাস্তায় উঠে সে সাইকেলে চাপল। পাঞ্জাবির পকেটে ভারী শিশিটা ঝুল খাচ্ছে। কষ্ট করাই সার হলো, কোনো মানে হয় না এর। গায়ে ঢুকবার মুখে বাস রাস্তায় কয়েকটি দোকান। আধার হয়ে এসেছে, টেমি জ্বলছে দোকানে দোকানে।
মহিনের চায়ের দোকানে 2-4 জন বসে আছে। ষষ্ঠী হাঁক মারল, কে রে, বুদ্ধি নাকি? বুদ্ধি নেমে পড়ল, সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে বসে গেল। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, এক ভাঁড় চা হলে হয়। ষষ্ঠী একটু বেশি কথা কয়, নানা কথা বকবক করে যাচ্ছিল। সে একটু তেলানে টাইপের মানুষ, যাকে দেখে তাকে একটু একটু তেল দেওয়া তার স্বভাব। পুরনো কথা সূত্র ধরে বলল, তোর কত বড় হওয়ার কথা ছিল বলতো? গায়ে আজ অবধি তোর মতো বেশি নম্বর পেয়ে কেউ পাশ করেছে? বসন্ত স্যার তো বলতোই, বুদ্ধিরামের মতন ছেলে হয় না, যদি লেগে থাকে তো জজ ম্যাজিস্ট্রেট কিছু একটা হয়েই ছাড়বে। এসবই পুরনো ব্যর্থতার কথা। বুদ্ধিরাম যা খুঁচিয়ে তুলতে চায় না। ধীরে ধীরে তার আঁচ নিভে গেছে। সে গায়ের মাস্টার হয়ে ধীরে ধীরে নিজেকে মাপে ছোট করে ফেলেছে। সয়েও গেছে সব, কিন্তু কেউ খুঁচিয়ে তুললে আজও বুকটা উথাল পাথাল করে। ষষ্ঠী ষষ্ঠী চুপ কর, ওসব কথা বলে আর কি হবে? আমরা তো তোর কথা সবসময়ই বলা বলি করি, চোখের সামনে দেখছি কি না কি জিনিস ছিল তোর ভেতরে। বুদ্ধিরাম ভাঁড়টা ফেলে দিয়ে উঠল, বলল, যাই, ছাত্ররা সব এসে বসে থাকবে, যা। বুদ্ধিরাম সাইকেলে চেপে বড় রাস্তা থেকে গাঁয়ের পথে ঢুকল। অন্ধকার রাস্তায় হাজার হাজার জোনাকি জ্বলছে, তাদের মিটমিটে আলোয় কিছুই প্রতিভাত হয় না, অথচ জ্বলে, লাখো লাখো জ্বলে। তাহলে কি লাভ জ্বলে? মোট 10 জন ছাত্র তার বাড়িতে এসে পড়ে, মাথা পিছু 20 টাকা করে, মাস গেলে 200 টাকা তার আসার কথা। কিন্তু নগদ টাকা বের করতে গাঁয়ের লোকের গায়ে আসে জ্বর, বাকি বকেয়া পড়ে যায় অনেক। তবু বুদ্ধিরাম সবাইকেই পড়ায়, বেশিরভাগটাই গবেট, 2-1 জন একটু আধটু বোঝে সোজে। পড়তে বসবার আগে পাতুকে ডেকে শিশিটা ধরিয়ে দিয়ে বলল, ও বাড়িতে গিয়ে দিয়ায়, তার হাতে দিস। রসকলির বিয়ে হয়ে গেছে, একটু বয়সকালেই হলো। এখন রসকলি জায়গা নিয়েছে বুদ্ধিরামের ভাইজি পাতু। আদুরি আর বুদ্ধিরামের ব্যাপারটা দুবাড়ির কারো আর অজানা নেই, সুতরাং না হোক লজ্জা পাওয়ারও কোনো মানে হয় না। হাত মুখ ধুয়ে পড়াতে বসে গেল বুদ্ধিরাম। কিছুক্ষণ আর অন্যদিকে মনটা ছোটাছুটি করলো না। ছাত্রের মুখের দিকে চেয়ে অনেক কিছু ভুলে থাকা যায়। এই ভুলে থাকাটাই এখন বুদ্ধিরামের কাছে সবচেয়ে বড় কথা। যত ভুলে থাকা যায় ততই ভালো। জীবনটা আর কতই বা লম্বা, একদিন আয়ু ফুরবেই, তখন শান্তি, তখন ভারী শান্তি। পড়িয়ে উঠল যখন বুদ্ধিরাম, তখন বেশ রাত হয়েছে। ছাত্ররা যে যার লণ্ঠন হাতে উঠোন পেরিয়ে চলে যাচ্ছে। বুদ্ধিরাম দাওয়ায় দাঁড়িয়ে দেখল, এরপর তার একা লাগবে, খুব একা। পাতু ফিরে এসেছে, বারান্দায় ঘুরে ঘুরে কোলের ভাইকে ঘুম পাড়াচ্ছিল। হাতে দিয়েছিস তো? হ্যাঁ গো। কিছু বলল? না, শিশিটার গায়ে কি লেখা আছে পড়ল, তারপর তাকে রেখে দিল। ভাতের গন্ধ আসছে, জ্যাঠামশাইয়ের কাশির শব্দ, কে যেন কুয়ো থেকে জল তুলছে ছপাত ছপাত করে। 2টো কুকুরে ঝগড়া লেগেছে খুব। দাওয়ায় দাঁড়িয়ে বুদ্ধিরাম বাইরের কুয়াশা মাখা জ্যোৎস্নার দিকে আনমনে চেয়ে থাকল। না, বেঁচে থাকাটার কোনো মানেই খুঁজে পায় না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজের ঘরে ঢুকল। বাড়ির সবচেয়ে ছোট ঘরখানা তার। ঘরে একখানা চৌকি, একটা টেবিল, চেয়ার আর একখানা বইয়ের আলমারি। বুদ্ধিরাম চেয়ারে বসে লণ্ঠনের আলোয় একখানা বইয়ের পাতা খানিকক্ষণ উল্টালো। বইটা কি, কোনো বিষয়ে সে যেন বুঝতে পারছিল না। বইটা রেখে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্না দেখা যাচ্ছে। জ্যোৎস্নারও কোনো অর্থ হয় না। ঝড়, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, কোনোটারই কোনো অর্থ তার কাছে নেই, অথচ বেঁচে থাকতে হবে। এ কি জ্বালা রে বাপ! বৌদি এসে খেতে ডাকলো বলে বেঁচে গেল বুদ্ধিরাম। খাওয়ারও কোনো অর্থ হয় না, তবু সেটা একটা কাজ, কিছুক্ষণ সময় তো কাটে, কথাবার্তা হয়, হাসি ঠাট্টা হয়, সময়টা কেটে যায়। বুদ্ধিরাম গিয়ে সাগ্রহে খেতে বসলো। খেয়ে এসে বুদ্ধিরাম ফের কিছুক্ষণ বসে রইল চেয়ারে। চেয়ারে বসে কখন যে সে ঘুমিয়ে পড়ল কে জানে। পাতু এসে জাগালো, ওঠো সেচকা, বিছানা করে মশারি ফেলে গুজে দিয়েছি, শোগে। হাই তুলে উঠতে যাচ্ছিল বুদ্ধিরাম। পাতু ফের বলল, আজ ও বাড়ি সকলের মন খারাপ, নিবারণ দাদুর অবস্থা ভালো নয়, আদুরি পিসির চোখ লাল, খুব কাঁদছিল। নিবারণ মানে হলো আদুরির বাবা। বুদ্ধিরাম খবরটা শুনল মাত্র, মনে আর কোনো বুজরুকি কাটল না।
কলঘর ঘুরে এসে শুয়ে পড়ল। ভাব যদি মরে তো আদুরির মাথা থেকে ছাদ উড়ে যাবে। ভাবতে ভাবতে ঘুমোলো বুদ্ধিরাম। আজকাল নির্বোধের মতো এসে ঘুমোতে পারে। মাথাটা আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছে তো, বোধ বুদ্ধি কমে যাচ্ছে আজকাল, তাই গাঢ় ঘুম হয় তার। মাঝরাতে আচমকা চেঁচামেচিতে ঘুমটা ভাঙল। ভাঙতেই সোজা হয়ে বসলো বুদ্ধিরাম। চেঁচামেচিটা অনেক দূর থেকে আসছে। আদুরির বাপের কি তবে হয়ে গেল? উঠবে কি উঠবে না তা ভাবছিল বুদ্ধিরাম। ও বাড়ির সঙ্গে তার সম্পর্কই বা কি, আর না গেলেও হয়। রাতে একটু শীতও পড়েছে, পায়ের কাছে ভাঁজ করা কাঁথা, সেটা গায়ে টেনে নিতেই ভারী একটা আরাম হলো। বুদ্ধিরাম চোখ বুজল। ঘুমিয়েই পড়ছিল প্রায় এই সময় দরজায় ধাক্কা দিয়ে মেজদা বলল, বুদ্ধি ওঠ, নিবারণ জ্যাঠার হয়ে গেল, একবার যেতে হয়, ও বাড়ি থেকে ডাকতে এসছে। বুদ্ধিরাম উঠল। যারা বেশি রাতে মরে তাদের আক্কেল বিবেচনার বড় অভাব। বলল, যাচ্ছি। গামছাখানা কাঁধে ফেলে বেরিয়ে পড়ল বুদ্ধিরাম। গা শুদ্ধ জেগে আছে। আজকাল গায়ে লোকও বেড়েছে খুব। রাস্তায় নামলেই বেশ লোকজন দেখা যায়। এই মাঝরাতেও ঘুম ভেঙে অন্তত 30-40 লোক রাস্তায় নেমে পড়েছে আদুরিদের বাড়ি যাবে বলে। একটা হাই তুলল বুদ্ধিরাম। শরীরটা এখনো ঘুম জলে অর্ধেক ডুবে আছে। শরীরে যেটুকু জেগে আছে সেটাকেও চালানো যাচ্ছে না। বাইরের উঠোনেই নিবারণ জ্যাঠাকে তুলসী তলায় শোয়ানো হয়েছে। চেঁচিয়ে ওর গলায় ছাপিয়ে কান্নার কম্পিটিশন চলছে। কোনো মানে হয় না। জন্মালেই তো মানুষের মধ্যে মৃত্যুর বীজ পোতা হয়ে গেল। এইভাবেই যেতে হবে, সবাই যায়। গোটা 10 লণ্ঠন আর 2টো হ্যাজাক বাতির আলোতে ওই ভিড়ের মধ্যে আদুরিকে দেখতে পেল না বুদ্ধি। আদুরি খুব চাপা স্বভাবের মেয়ে, চেঁচিয়ে কাঁদবে না সেটা জানে বুদ্ধিরাম। মাস 4 আগে প্লুরিসি থেকে উঠেছে বুদ্ধিরাম। বুক থেকে সিরিঞ্জ দিয়ে জল টেনে বের করতে হয়েছিল গামলা গামলা। তার ঠান্ডা লাগানো বারণ, কিন্তু সে কথা বুদ্ধিরাম ছাড়া আর কেই বা মনে রেখেছে। শ্মশানে গেলে স্নান করে আসতে হবে। শেষ রাতের শীতে হিমের বাতাস লাগবে শরীরে। ডাক্তার ঠান্ডা লাগাতে বারণ করেছিল। বুদ্ধিরাম একটু হাসল। সে রেল রাস্তায় গলা দিতে চেয়েছিল, মরণকে তার ভয় টয় নেই। একভাবে না একভাবে তো যেতেই হবে। কান্নাকাটির মধ্যেই কিছু লোক বাঁশ টাস কাটতে লেগেছে। দড়ি দড়া এসে গেছে। বুদ্ধিরাম একটু দূরে দাঁড়িয়ে দেখছে। কিছুই দেখার নেই অবশ্য। মোড়লদের মধ্যে শলা পরামর্শ চলছে। সেই দলে বুদ্ধির বাপ জ্যাঠাও আছে। অন্য ধারে গায়ের অল্প বয়সী ছেলেরা কোমরে গামছা বেঁধে তৈরি। আচমকাই একেবারে অপ্রত্যাশিত আদুরিকে দেখতে পেল বুদ্ধিরাম। উত্তরের ঘরের দাওয়ায় 3 জন মহিলা দাঁড়িয়েছিল। সেই দলে বুদ্ধির জ্যাঠাইমাও। আদুরি হঠাৎ ঘর থেকে বেরিয়ে এসে সোজা বুদ্ধির দিকে তাকালো। গত 10 বছরের বোধহয় প্রথম। বুদ্ধি একটু হতবুদ্ধি হয়ে গেল। না, ভুল দেখছে না। হ্যাজাকের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বাপের মরা উঠোনে শোয়ানো, তবু আদুরি সোজা তার দিকেই চেয়ে আছে, একেবারে নিষ্পলক। আজ বুদ্ধিরামই চোখ সরিয়ে নিল। তারপর আড়ে আড়ে চাইতে লাগলো। মেয়েটার হলো কি? আদুরি তার জ্যাঠাইমার কানে কানে কি যেন বলল। তারপর একটু সরে দাঁড়ালো। আঁচলে মুখ চাপা দিয়ে নরম ভঙ্গিতে খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়ালো। তাতে যেন ভারী ফুটে উঠল আদুরি। কি যে দেখাচ্ছে! জ্যাঠাইমা হাতছানি দিয়ে তাকে ডাকছিল। বুদ্ধিরাম অগত্যা গিয়ে বলল, কি গো জ্যাঠাইমা, মরা ছুঁয়েছিস নাকি? না, তবে এবার তো ছুঁতে হবেই। কাজ নেই বাবা, বাড়ি যা, গায়ে গঙ্গা জল আর তুলসী পাতা ছিটিয়ে গিয়ে শুয়ে পড়, তোকে শ্মশানে যেতে হবে না। কেন? কেন আবার? কদিন আগে কি অসুখটায় থেকে না উঠলি? ঠান্ডা লাগলে আর বাঁচবি নাকি? আমার কিছু হবে না জ্যাঠাইমা, ভেবো না। কেন? তোরই বা যেতে হবে কেন? শ্মশানে যাওয়ার কি লোকের অভাব? কত লোক জুটে গেছে, আদুরি মনে করিয়ে দিল তাই। যা বাবা, ঘরে যা। আরেকবার শুনতে ইচ্ছে করছিল। বলল, কে মনে করিয়ে দিল বললে? আদুরি অদূরে দাঁড়িয়ে সব শুনতে পাচ্ছে, নড়ল না। জ্যাঠাইমাও আর তাকে আমল না দিয়ে অন্য মহিলাদের সঙ্গে কথা কইতে লাগলো। বুদ্ধিরাম ধীর পায়ে ছেলে ছোকরাদের দঙ্গলটার কাছে এসে দাঁড়ালো। বুদ্ধিদা, যাবে তো? যাব না মানে। তা গেল বুদ্ধিরাম। মরা কাঁধে নেচে নেচে গেল। বহুকাল পরে তার এক ধরনের আনন্দ হচ্ছিল আজ।
না, প্রতিশোধ নেওয়ার আনন্দ নয়, প্রতিশোধের মধ্যে কোনো আনন্দ নেই। আজ তার আনন্দ হচ্ছিল একটা অন্য কারণে। ঠিক কেন তা সে বলতে পারবে না। মরা পুড়ল। বুদ্ধিরাম কোষে স্নান করল নদীর পাথুরে ঠান্ডা জলে। দুনিয়ায় একজনও অন্তত তার অসুখটার কথা মনে রেখেছে। এখন আর মরতে বাধা কি? ভেজা গায়ে উঠে বুদ্ধিরাম যখন শেষ রাতের হিমের বাতাসে থরথর করে কাঁপছে, সবাই কাঁপছে, কিন্তু তার কাঁপুনিটা একটু আলাদা। লোকে বুঝতে পারল না, কিন্তু বুদ্ধিরামের নিজের ভেতরে যে একটা ভাঙচুর হচ্ছিল সেটা নিজেই টের পেল। হোতকা সতীশ কাছে দাঁড়িয়ে গামছা নেড়োচ্ছিল। হঠাৎ কি খেয়াল হতে বুদ্ধিরামের দিকে ফিরে বলল, হ্যাঁ রে বুদ্ধি, তুই যে বড় স্নান করলি। করবো না তো কি? সতীশ মুখে একটা চুকচুক শব্দ করে বলল, তোর নাকি একটু অসুখ হয়েছিল সেদিন। কে বলল তোকে? সতীশ গামছাটা ফটাস ফটাস করে ঝরে নিয়ে মাথা মুছতে মুছতে বলল, রোববার মুখে আদুরি এসে ধরেছিল আমায়। বলল, বটে রাঙাদা, বুদ্ধিরামের কিন্তু শরীর ভালো নয়, হিম জলে স্নান করলে মরবে, ওকে দেখো। বুদ্ধিরাম কোনো কথা বলল না। গলার কাছে একটা দলা আটকে আছে, চোখে জল আসছিল। সতীশ গা মুছতে মুছতে বলল, তোর আক্কেল নেই? কোন বুদ্ধিতে এই সকালে স্নান করলি? ধুর শালা, আজকেই তো স্নানের দিন, আর স্নান করব না তো কবে করব? সকলকে ধন্যবাদ এত ধৈর্যের সাথে এই গল্পটি শুনবার জন্যে। আমি যেহেতু এই গল্পগুলো খুব নতুন নতুন পাঠ করছি, কোনো কোনো জায়গায় আমি যদি আটকে যাই, আপনারা প্লিজ আমায় মার্জনা করে দেবেন। আমি আরও ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রিয় লেখক থাকে, প্রিয় গল্প, প্রিয় জনরে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমায় জানাবেন। আমি সেই গল্পটি নিশ্চয়ই আপনাদের পড়ে শোনাবো। আর আমার গল্প ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। শুভরাত্রি।